জনসংখ্যার হারে বেকারের বোঝা হারে পদোন্নতি শিক্ষা দাও গড়তে বলে দাঁড়ে কারিগরি শিক্ষা ছাড়া জাতিগতিহীন এসবই কারিগর সত্য জাতিহীন। বর্তমান প্রেক্ষাপট যখন নেই তখন বিদ্যুৎকে বিষয় নির্ধারণ করা হয়েছে উচ্চশিক্ষা নয় কারিগরি শিক্ষার সময়ের দাবি আমি এবং আমার দল বিষয়ের পক্ষে অবস্থান করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি এই মহান বিতর্কের মঞ্চে আমাকে আমার বক্তব্য উপস্থাপনের সুযোগ প্রদানের জন্য। সুসংগত কারণে আমি এবং আমার দল বিষয়ের পক্ষে অবস্থান করছি। আজকে আমার প্রতিপক্ষ দল বারবার উচ্চশিক্ষার কথা বলে যাচ্ছে কিন্তু তারা যেন কেমন চোখ থাকতে অন্ত্রের মতো আচরণ করছে। কাজ না করতে লাখো কোটি মানুষ যখন বেকার হয়ে জাতির নিঃশ্বাস ফেলছে তখন প্রতিপক্ষের উচ্চশিক্ষার প্রতিবাসনের মনে ভেসে উঠে যদি কাজে দেশে উল্টা ভাত দেখার জ্বালা নয়তো মানসিক রুচি দিয়ে খাবো। মাননীয় সভাপতি এবার সিদ্ধান্ত গ্রহণ করবে তাদের দলে প্রথম বক্তা দ্বিতীয় বক্তা ক্রমান্বয়ে বলে গেলেন যে আমরা নাকি এই প্রত্যেকটা একই মাধ্যম বুঝেছি, অথচ আমাদের প্রথমকে শুনতে বলে গেছে এই প্রত্যেকটা প্রাথমিক এবং সর্বশ্রেষ্ঠ যে কারণটি সে প্রাধান্যকে বোঝাচ্ছে। মাননীয় সভাপতি তাদের প্রথম দ্বিতীয় বক্তা হয়তো আমার তাদের দলের বিপক্ষে বলার কিছু পাচ্ছে না, তাই তো তাদের বক্তব্য শেষ নির্ধারিত সময় পূর্বে তার বক্তব্য শেষ করে দিয়েছে। মাননীয় সভাপতি আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারিগরি শিক্ষাকে বাধ্যতামূলক করার ভূমিকা করেছে। আজকে উচ্চশিক্ষা গ্রহণের জন্য মানুষকে সর্বোচ্চ মাধ্যমিক স্তর প্রাপ্ত হবে, কিন্তু যখন কিনা যুগান্ত পত্রিকা থেকে প্রাপ্ত তথ্য মতে দেশের 55% শিক্ষার্থী মাধ্যমিকের পূর্বে চলে যায়, তাহলে এই 55% শিক্ষার্থীকে আমরা কিভাবে উচ্চশিক্ষার মাধ্যমে ধাবিত করে আমাদের দক্ষ জনশক্তি রূপান্তর করবো? একমাত্র কারিগরি শিক্ষার মাধ্যমে থেকে আমরা দক্ষ জনসম্পদ থেকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে পারি। মানুষ সভাপতি এবং বুঝতে পারি আমাদের বেকারত্বের অভিশাপ। মানুষ সভাপতি লক্ষ্য করুন বাংলাদেশের অর্থনীতি মধ্যে ঠিক আছে 3 স্তরের উপর, এক কৃষিখাত, দ্বিতীয়ত পোশাক শিল্প, তৃতীয়ত রেমিটেন্স। বাংলাদেশ কন্ট্রিবিউশনের সবচেয়ে বড় খাত হচ্ছে কৃষি। এটি মূল শ্রম শক্তি 40.6 যোগান দিয়ে থাকে এবং দেশের জিডিপি তে এর অবদান 14.10%। পোশাক শিল্প বর্তমানে বাংলাদেশের সবথেকে বড় রপ্তানিমুখী শিল্প খাত। যে 21 অর্থ বছরে শুধুমাত্র পোশাক শিল্প থেকে বাংলাদেশ আয় করে $42.63 বিলিয়ন, যা বাংলাদেশের মোট রপ্তানি 81.81 ভাগ। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে জানা গেছে যে 21-22 সালের রেমিটেন্স আয় ছিল যথাক্রমে 21.28 ও 21.74 বিলিয়ন ডলার। সদ্য বিদায়ী 2023 সালে এটি ছিল 21.82 বিলিয়ন ডলার। প্রশ্ন হতে পারে কেন এই জিনিস একটু টানলাম? লক্ষ্য করুন এই তিন সেক্টরে যারা কাজ করে তারা কেউই উচ্চশিক্ষিত মানুষ নন, সকলে প্রাথমিক শিক্ষা কিংবা তারও কম শিক্ষিত। প্রাথমিক কম শিক্ষায় শিক্ষিত তাদের দেশে এত বড় অবদান রাখতে পারে, কেন আমরা উচ্চশিক্ষাকে সময় দাম হিসাবে মেনে নেব? মাননীয় সভাপতি আমাদের উচ্চশিক্ষিত আমাদের কি করতে পেরেছে? আজকে তারা আমাদেরকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করতে পেরেছে, আজকে তারা কলমের খোঁজা মেরে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করতে পেরেছে। এই হচ্ছে আমাদের উচ্চশিক্ষিত অবদান। এত কাঠ খড়পুরে যখন কিনা আমাদের দেশের উচ্চশিক্ষিত আমাদের পেছনে চুরি মারে তখন সেই উচ্চশিক্ষা কিভাবে আমরা সবাই দাম হিসাবে মানতে হবে প্রতিপক্ষ? যখন কিনা আজকে পদ্মা সেতু চীনের জাপানের এবং রংপুর পারমাণবিক বিদ্যুৎ রাশিয়ার ইঞ্জিনিয়ার করে দিয়ে যায়, তখন কিভাবে আমরা মানতে পারি আজকে উচ্চশিক্ষা আমাদের অগ্রগতিতে উন্নয়ন ভূমিকা রাখছে? মানসভাপতি আজকে যদি প্রতিপক্ষকে উচ্চশিক্ষাকে সবাই দাবি গ্রহণ করতে হয় তাদেরকে অবশ্যই দেখাতে হবে যে উচ্চশিক্ষিতরা বাংলাদেশের কোন কোন খাতে কতটা অবদান রাখতে পেরেছে, তারা বাংলাদেশের অগ্রগতি তারা বজায় রাখতে পারবে কিনা এবং সর্বোপরি বাংলাদেশের যে সোনার মতো করার প্রত্যয় তা বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করতে হবে কিনা। আজকে যদি তারা দেখতে ব্যর্থ হয় তাহলে তাদেরকে অবশ্যই স্বীকার করতে হবে উচ্চশিক্ষা নয় কারিগরি শিক্ষার সময়ের দাবি। মানসভাপতি 100 জন উচ্চশিক্ষিত মানুষের মধ্যে 80 জনই বেকার বসে থাকতে পারে, কিন্তু 100 জন কারিগরি শিক্ষার মানুষের মধ্যে কখনোই 100 জন বেকার বসে থাকবে না। আর যদি কারিগরি শিক্ষা 80 মানুষকে বেকার বসে রাখতো তাহলে কখনোই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর দীপমণি কারিগরি শিক্ষাকে এতটা গুরুত্ব প্রদান করতেন না। একটি পাবলিক ফাসিলিটি বা মেডিকেল পড়তে যে খরচ হয় তার অধিক পরিমাণে খরচ হয় প্রাইভেট গ্রুপে করতে। এত খরচ কমে যখন সরকার উচ্চশিক্ষাকে শিক্ষিত করার পর যে শিক্ষা নিয়ে তারা বিদেশে পাড়ি জমায় তখন কিভাবে আমরা উচ্চশিক্ষাকে সবাই দাবি মানতে পারি প্রতিপক্ষ? মানসভাপতি আজকে ওই দিন আমি দেখলাম কিছু মানুষ রাস্তায় নেমে বিকাল কালে করে একজন মানুষের ফাঁসি যাচ্ছে। সময়ের দাবিতে যদি আমি রাস্তায় নেমে মানুষের ফাঁসি দিতে পারি তাহলে কেন আমরা সময়ের দাবিতে মানুষের কারিগরি শিক্ষা কিনে সামনে এগোতে পারবো না? মানসভাপতি আমার আজকে প্রতিপক্ষ দলের প্রথম বক্তা তাদের সুশিক্ষা উদাহরণ হিসেবে কোনো দেশের কথা জানিনি, তাদের বলতে উচ্চশিক্ষার দরকার কারিগরি শিক্ষার দরকার, কিন্তু তারা এরকম উদাহরণ কেউ দেখে দিতে পারেনি। তাদের দলের প্রথম বক্তা তো দরকার ছিল এরকম একটি উদাহরণ দেখিয়ে যাওয়া, কিন্তু তারা তাতে ব্যর্থ হয়েছে। মাননীয় সভাপতি আজকে যখন কিনা আমার প্রতিপক্ষ দল বলছে যে কারিগরি শিক্ষা আমরা কি শুধু কারিগরি শিক্ষাকে প্রাধান্য দিয়েছি, কিন্তু আমাদের প্রথম দ্বিতীয় বক্তা ক্রমান্বয়ে তাদের বক্তব্য উল্লেখ করে গিয়েছিল আমরা শুধু কারিগরি শিক্ষাকে প্রাধান্য দিচ্ছি না, বরঞ্চ কারিগরি শিক্ষার পাশাপাশি আমরা উচ্চশিক্ষাকে প্রাধান্য দিচ্ছি, কারিগরি শিক্ষাকে সবথেকে বেশি প্রাধান্য দিচ্ছি। মাননীয় সভাপতি আজকে যখন কিনা আমাদের উচ্চশিক্ষিতরা কাগজে কলমে শিখছে, কিন্তু যে দক্ষতা অর্জন করে কাগজে কলমে শিক্ষা আমাদের ব্যবহারিক শিক্ষা কারিগরি শিক্ষা শিক্ষিত মানুষেরা হাতে কলমে শিক্ষা তার থেকে অধিক পরিমাণ দক্ষতা অর্জন করতে পারে বলে আমি মনে করি এবং দেশের অধিকাংশ মানুষ সেটি মনে করে। আজকে আমার প্রতিপক্ষ দল বলছে যে কিছু সংখ্যক মানুষ তারা উচ্চশিক্ষাকে ধাবিত করবে এবং কিছু সংখ্যককে তারা হচ্ছে গিয়ে কারিগরি শিক্ষাকে ধাবিত করবে, অথচ তারা শুনতে বলে গিয়েছিল যে কোনটি প্রয়োজন বেশি সেটা আজকে মুখ্য বিষয়। যেহেতু আজকে অল্প সংখ্যক উচ্চশিক্ষিত করা হচ্ছে অধিক সংখ্যক কারিগরি শিক্ষা শিক্ষিত করা হচ্ছে, সেহেতু প্রতিপক্ষ আজকে কারিগরি শিক্ষা করতে সব থেকে বেশি। মাননীয় সভাপতি আশা করি এরপরে আমরা প্রতিপক্ষ দল অবস্থা পরিবর্তন করবে, তাই আশা করি মাননীয় সভাপতি আজকে তারা